একটা মেঘহীন পূর্ণিমা রাত। হ্যাঁ, আকাশে রক্তের মতো লাল এক বিশাল চাঁদ। আর ঠিক সেই রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড, যেখানে ৮১ বছর বয়সী এক প্রবল পরাক্রমশালী বৃদ্ধ এবং তার পুরো পরিবারকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া হয়। অবিশ্বাস্য একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু অবাক করা বিষয় হলো, পরের দিন সকালে গ্রামের মানুষ যখন এই নারকীয় হত্যাকাণ্ডের কথা স্মরণ করার চেষ্টা করছে, তারা লাশের হিসাব মেলাতে পারছে না। একদমই। লাশের সংখ্যার চেয়ে তাদের বারবার মনে পড়ছে সেই অবাস্তব ওই রক্তবর্ণ চাঁদের কথা। তো আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের মিশন হল প্রখ্যাত কথাসাহিত্যিক শহীদুল জহিরের সে রাতে পূর্ণিমা ছিল উপন্যাসের একটা বিশেষ অংশ থেকে সবচেয়ে চমকপ্রদ তথ্যগুলো বের করে আনা। খুব চমৎকার একটা টপিক। চলুন বিষয়টা একটু ভেঙে আলোচনা করি। আজকের এই সোর্স মেটেরিয়ালে জাদু বাস্তবতা আর নির্মম গ্রামীণ রাজনীতির চিত্র এমনভাবে একসাথে মিশে গেছে যে বাস্তব আর কল্পনার সীমারেখা আলাদা করাটা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ঠিক। যারা এই সাহিত্যকর্মটির সাথে পরিচিত তারা জানেন যে এখানে জাদু বাস্তবতা কেবল কোনো ফ্যান্টাসি নয়, এটি আসলে একটা সমাজের ট্রমা বা মানসিক আঘাত লুকিয়ে রাখার একটা আবরণ। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হল এটি কেবল একটি হত্যাকাণ্ডের গল্প নয়, এটি মূলত ক্ষমতার উত্থান, ওই চারপাশের মিথ তৈরি হওয়া এবং কিভাবে মানুষের স্মৃতি ট্রমার সাথে লড়াই করে তারই এক গভীর মনস্তাত্ত্বিক দলিল। সত্যি। সেই সকালে দৃশ্যপটটা নিয়ে যদি একটু কথা বলি, মফিজউদ্দিন মিয়া এবং তার পরিবারের মর্মান্তিক হত্যাকাণ্ডের পরদিন ৮ ছেলে, পুত্রবধূ, নাতি-নাতনি সবাই খুন হয়েছে। গ্রামের মানুষ ওই মহির সরকারের বাড়ির বাইরের উঠোনে জড়ো হয়ে হতবাক হয়ে বসে আছে। তারা লাশের হিসাব মেলাতে পারছে না, ১০ জন নাকি ২০ জন নাকি ৩৫ জন। তাদের স্মৃতি যেন পুরোপুরি লোপ পেয়েছে। ঠিক, এই যে একটা স্মৃতির বিভ্রম, এটা কিন্তু কালেকটিভ ট্রমার দারুণ একটা উদাহরণ। আর ঠিক সেই চরম বিভ্রান্তির মুহূর্তে তোরাপালি নামের এক ব্যক্তির গল্প সামনে আসে। তোরাপালি, যে কিনা একসময় নাপিত ছিল এবং পরে স্ত্রীর চাপে পেশা বদলে মুদি দোকান দেয়। হ্যাঁ, সে দাবি করে বসে যে আগের দিন সন্ধ্যায় সে ওই মফিজউদ্দিন মিয়ার বাড়ির মাথা ভাঙা আমগাছটার ডান পাশ দিয়ে একটা রক্তলাল চাঁদ উঠতে দেখেছিল। শুধু চাঁদই না, সে বহু বছর আগের একটা অদ্ভুত ঘটনা স্মৃতিও মনে করে। আসলে এই তোরাপালির গল্পটি সোর্স ম্যাটেরিয়ালের অন্যতম শক্তিশালী একটা অংশ, কারণ তোরাপালি এখানে কেবল একজন সাধারণ গ্রামবাসী নয়, সে যেন সেই সমাজের অবচেতন মনের এক প্রতিনিধি। একদমই তাই। সে যখন সেই গাবগাছ তলায় মফিজউদ্দিন মিয়ার চুল কাটার পুরনো গল্পটি সামনে আনে, তখন সেটি নিছক কোনো স্মৃতিচারণ থাকে না, সেটি হয়ে ওঠে ক্ষমতার মনস্তত্ত্বের এক চমৎকার বিশ্লেষণ। আর সেই গাবগাছতলার ঘটনাটি সত্যি বেশ রোমাঞ্চকর। ভরদুপুরে তোরাপালি মফিজউদ্দিনের চুল কাটছিল। হঠাৎ সে খেয়াল করে মফিজউদ্দিন তার উরুর ওপর ডান হাতের তালু চিৎ করে ধরে আছে। তোরাপালি তো আবার একসময় এক ওস্তাদের কাছে মানুষের হাত দেখা শিখেছিল। হ্যাঁ, হস্তরেখা বিদ্যা। তো সে মফিজউদ্দিনের হাতের তালুতে চাঁদের পাহাড় বা চন্দ্রস্থান খুব স্পষ্ট দেখতে পায়। কিন্তু ভয়ের ব্যাপার হলো হাতের রেখাগুলো আঙুলের দিক থেকে নিচের দিকে, কবজির দিকে নেমে যাচ্ছিল। পতনের ইঙ্গিত। একদম। তোরাপের মনে হয়েছিল যেন রেখাগুলো গড়িয়ে গড়িয়ে জমিনের দিকে পড়ে যাচ্ছে। কিন্তু মফিজউদ্দিন তোরাপের কথায় কোনো পাত্তাই দেয়নি। উল্টো নিজের ডান নিতম্বের কাছে কালো কালিতে লেখা ১১১ সংখ্যাটি দেখিয়ে বলেছিল সে ১১১ বছর বাঁচবে। অথচ সে মারা গেল ৮১ বছর বয়সে। এই যে নিজের অজেয় হওয়ার প্রতি এক অন্ধ বিশ্বাস, এটা কিন্তু যুগে যুগে বহু ক্ষমতাশালী মানুষের ভেতরেই দেখা যায়। আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তবে মানুষের এই অজেয় হওয়ার বিভ্রমটাই এখানে মূল আলোচ্য বিষয়। মফিজউদ্দিন বিশ্বাস করত যে সে সাধারণ মানুষের নিয়মের ঊর্ধ্বে, আর এই অহংকার তাকে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। অন্যদিকে গ্রামের মানুষের দৃষ্টিকোণ থেকে যদি দেখি, ওই অতিকায় লাল চাঁদের বিভ্রম বা হাতের রেখা পড়ার স্মৃতি, এগুলো আসলে তাদের অবচেতন মনের এক ধরনের ডিফেন্স মেকানিজম, তাই না?
ঠিক তাই, আত্মরক্ষার কৌশল। তারা বিশ্বাস করতে পারছিল না যে মফিজউদ্দিনের মতো একজন প্রবল ক্ষমতাধর মানুষ স্রেফ সাধারণ মানুষের হাতে এভাবে খুন হতে পারে। তাই তাদের মন এই মৃত্যুকে মহাজাগতিক এক রূপ দেয়, যেখানে চাঁদও যেন রক্তে ডুবে স্নান করে উঠেছে। হ্যাঁ, চরম আকস্মিক ট্রমার পর মানুষের মস্তিষ্ক লজিক বা যুক্তির চেয়ে এভাবেই অতি প্রাকৃত বিষয়ের দিকে বেশি ঝুঁকে পড়ে। এই অতি প্রাকৃত ব্যাপারগুলো কিন্তু মফিজউদ্দিনের জীবনের শেষ অধ্যায়ে এসে যুক্ত হয়নি। মানে তার এই মিথের শুরু তার জন্মের সময় থেকেই। শেকড়ের গল্পটা। হ্যাঁ, মফিজউদ্দিনের শেকড়ের গল্প। কিভাবে এক নির্বাক বা বোবা মায়ের গর্ভ থেকে তার উত্থান হল। আকালু নামের এক ভূমিহীন কৃষক একদিন আলী আসগর মিয়ার ধান খেতে ধান কাটছিল। হঠাৎ সে দেখে ধানের ভেতর কি যেন নড়ছে। সে তো ভেবেছিল এটা একটা... এক অসম্ভব সুন্দর মেয়ে পড়ে আছে। মেয়েটি ছিল সম্পূর্ণ বোবা। আর এই বোবা মেয়েটিকে ঘিরেই গ্রামের মানুষের অদ্ভুত সব থিওরি বা মিথ তৈরি হতে শুরু করে। কেউ বলল মেয়েটি মাটি ফুঁড়ে বেরিয়েছে। আকালু নিজেও একসময় দাবি করেছিল যে মাটির ভেতর থেকে গাছ উঠলে মানুষও তুলতে পারে। আবার কেউ বলল আকালুর ভিট উঁচু জামগাছে রাখা হাড়িতে জিনেরা এই মেয়েকে রেখে গেছে, কারণ তার গায়ের রং, চোখের তারা একেবারেই ভিনদেশীদের মতো ছিল। আবার কারো কারো ধারণা ছিল ধনকুরের জমিদারের পালকি থেকে হয়তো শিশুটি পড়ে গিয়েছিল। এই থিওরিগুলো আসলে মেয়েটির উৎস নিয়ে দারুণ একটা রহস্য তৈরি করে দেয়। আর এই মিথ তৈরি প্রক্রিয়াটি সমাজের কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজ অবচেতনভাবেই তার ভবিষ্যৎ নেতাদের চারপাশে এমন এক মিথ বা জন্মকথার জন্ম দেয় যা তাদের সাধারণ মানুষের কাতার থেকে আলাদা করে। শেষমেশ কিন্তু আকালু ওই বোবা মেয়েটিকেই বিয়ে করে। আর মফিজের জন্মের রাতটিও ছিল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের রাত। এই চন্দ্রগ্রহণ, পূর্ণিমা, এগুলো যেন কোনো এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। একদম। জন্মের সেই রাতে আকালু নবজাতক মফিজের মুখে মধুর সাথে এক অদ্ভুত নির্যাস মিশিয়ে দেয়। সে রাতে আকালু চাঁদের আলোয় দণ্ডকলস ফুল খুঁজতে গিয়ে ভুল করে বেগুনি রঙের জংলি ভাং গাছে নির্যাস নিয়ে আসে। বাং মেশানো মধু। হ্যাঁ, সেই ভাং মেশানো মধুই সে ছেলের মুখে তুলে দেয়। এই মধু আর ভাঙের সংমিশ্রণটা কিন্তু একজন নেতার উত্থানের পেছনে দারুণ একটা রূপক। কিভাবে? দেখুন, মধু হল মিষ্টতা এবং চতুরতার প্রতীক, অন্যদিকে ভাং হল নেশা এবং অকুতূভয় স্বভাবের প্রতীক। মফিজউদ্দিনের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার বীজ তার এই রহস্যময় জন্ম এবং ভাং মিশ্রিত মধুর ভেতরে লুকিয়েছিল, যা তাকে একই সাথে চতুর এবং নেশাগ্রস্তের মতো অকুতভয় করে তোলে। ঠিক তাই, সমাজ তাকে এমন এক দৃষ্টিতে দেখতে শুরু করে যেন সে মাটির পৃথিবীর কেউ নয়। এখান থেকেই বিষয়টা আসলে সবচেয়ে বেশি চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এই অকুতভয় স্বভাবের প্রমাণ গ্রামবাসী খুব দ্রুতই পেয়ে যায়। কিশোর মফিজের একটি পাগল কুকুরকে পিটিয়ে মারার ঘটনা। শুধু পিটিয়ে মারাই নয়, সে পুরো দলবল নিয়ে ফসলের মাঠের ভেতর কুকুরটাকে নির্মমভাবে মারে। আর এই ঘটনাটি গ্রামের প্রভাবশালী জমিদার আলী আসগর মিয়ার দৃষ্টি আকর্ষণ করে। সে মফিজকে কামলা হিসাবে রাখতে চায়, কিন্তু মফিজ স্বাধীন চেতা। সে ৩ বছরের জন্য যাত্রা দলে মানে ভোলানাথ অপেরায় পালিয়ে যায়। আর ফিরে এসে একটা অদ্ভুত জেদ ধরে। হ্যাঁ, সে ফিরে এসে জমিদারের মেয়ে চাঁদভানকে বিয়ে করার জেদ ধরে বসে। একজন ভূমিহীন কৃষকের ছেলে হয়ে সরাসরি জমিদারের জামাই হওয়ার এই আকাঙ্ক্ষা সেই সময়ে কতটা স্পর্ধার বিষয় ছিল তা সহজেই অনুমেয়। আর এখানেই আসে সবচেয়ে চমকপ্রদ গল্পটা। মানে মফিজউদ্দিন চাঁদভানকে বিয়ে করার জন্য যে ফাঁদ পাতে তা যে কোনো থ্রিলার গল্পকে হার মানায়। সে রাতের বেলা রৌহা বিলে ঘুমন্ত অবস্থায় চাঁদভানকে গোসল করতে দেখে ঠিক সে বুদ্ধি করে চাঁদভানের পুরনো কাপড়ের জায়গায় বাজার থেকে কেনা নতুন লাল শাড়ি, ব্লাউজ ও পেটিকোট রেখে দেয়। চাঁদভান অবচেতনভাবেই সেই লাল কাপড় পরে বাড়ি ফেরে। এরপর মফিজউদ্দিন যায় জমিদার আলী আসগরের কাছে। সে গিয়ে বলে যে চাঁদভানের উপর জিনের আছুর আছে এবং জিন তাকে লাল কাপড় পরিয়ে রেখে গেছে। জমিদার স্বাভাবিকভাবেই প্রথমে বিশ্বাস করে না, কিন্তু মেয়ের ঘরে লাল কাপড় দেখে সে ভয় পেয়ে যায় এবং মফিজউদ্দিনের জিনের চিকিৎসার উপর বিশ্বাস করে চাঁদভানকে তার হাতে তুলে দেয়। এই জায়গাটা চরিত্র হিসেবে মফিজউদ্দিনের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক চালের একটা দারুণ প্রমাণ। সে তার যাত্রাদলের অভিজ্ঞতা এবং সমাজের কুসংস্কারকে ব্যবহার করে একজন ভূমিহীন কৃষকের ছেলে থেকে সরাসরি জমিদারের জামাই হয়ে ওঠে। মেধার ধূর্ততার এক নিখুঁত সংমিশ্রণ।
একদম। সে জানত গ্রামীণ সমাজে জিনের ভয় কতটা প্রবল। ভয়কে মূলধন করে কিভাবে ক্ষমতা দখল করতে হয় এটি তার এক ধ্রুপদী উদাহরণ। এরপর তো তার ক্ষমতা সিঁড়ি বেয়ে ওঠার পারোয়া। মফিজউদ্দিনের রাজনৈতিক জীবন, সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে থাকে। হ্যাঁ, ক্ষমতা মানুষকে কিভাবে অন্ধ করে দেয় তা এখান থেকে বোঝা যায়। সে একটি বিশাল হাট প্রতিষ্ঠা করে এবং এক পতিতার নামে তার নাম রাখে নয়নতারার হাট। এই যুক্তিতে যে নারী যেই হোক তাকে মাথায় করে রাখতে হয়। এটি আসলে নারীর প্রতি সম্মান ছিল না, এটি ছিল তার স্বৈরতান্ত্রিক ঔদ্ধত্য। ঠিক, সে বোঝাতে চেয়েছিল সে এতটাই ক্ষমতাবান যে সমাজের চোখের সবচেয়ে নিচু স্তরের মানুষের নামে হাটের নামকরণ করলেও সমাজ সেটা মেনে নিতে বাধ্য হবে। কিন্তু প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। এই প্রবল ক্ষমতাশালী মানুষটির পতন হল অত্যন্ত মর্মান্তিকভাবে সেই পূর্ণিমার রাতের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। হত্যাকাণ্ডের রাতের আরও কিছু নির্দিষ্ট তথ্য যদি দেখি, সবার আগে খুন হয় 11 নম্বর ছেলে ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন লেবুতলায়। একে একে সবাইকে মারা হয়। তবে সবচেয়ে বেশি নাড়া দেয় ছোট ছেলে রফিকুল ইসলামের ঘটনাটি। রফিকুল কিন্তু তার বাবার মতো ছিল না, সে মার্ক্সবাদ এবং বিপ্লবের কথা বলতো। তার পুড়ে যাওয়া ঘর থেকে মাও সেতুং ও লেনিনের বই পাওয়া যায়। বাবার সামন্ততান্ত্রিক ক্ষমতার ছায়ায় থেকেও ছেলের এই বিপ্লবী আদর্শ এক দারুণ বৈপরীত্য তৈরি করে। আর এই রফিকুলের সাথে ইউএনও সাহেবের মেয়ে জান্নাতারার এক অদ্ভুত অব্যক্ত আকর্ষণের গল্প ছিল। রফিকুলের মৃত্যুর পর স্কুল মাঠে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে জান্নাতারার সেই বুকফাটা কান্না। একটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পেছনে যে কতগুলো ব্যক্তিগত স্বপ্ন আর আবেগ পুড়ে ছাই হয়ে যায়, ওই কান্না তারই প্রতীক। আর এই হত্যাকাণ্ডের পর ক্ষমতার যে পালাবদল ঘটে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মফিজউদ্দিনের প্রতিদ্বন্দ্বী আফজাল খাঁর ছেলে ইদ্রিস খাঁর ক্ষমতায় আসার বিষয়টি খেয়াল করুন। মফিজউদ্দিনের মৃত্যুর পরপরই ইদ্রিস বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হয়। আর ক্ষমতায় এসেই সে নয়নতারার হাটের নাম বদলে ফেলে। হ্যাঁ, ধর্মের দোহাই দিয়ে সে নাম রাখে রসুলপুর হাট। সে দাবি করে যে একজন পতিতার নামে হাটের নাম রাখা ধর্মের অবমাননা। এটি আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে যে কিভাবে ক্ষমতা বদলের সাথে সাথে ইতিহাস, নাম এবং পরিচয় মুহূর্তের মধ্যে মুছে ফেলা হয়। নতুন শাসকরা এসে নিজেদের মতো করে ইতিহাস লেখে। তাহলে এই সবকিছুর মানে আসলে কি দাঁড়াচ্ছে? পুরো সোর্স মেটেরিয়ালের মূল থিমগুলো যদি আমরা এক সুতোয় গাঁথি, এটি একটি বিশাল ক্ষমতার উত্থান, তার পেছনের ধূর্ততা ও মিথ্যা এবং এক পূর্ণিমা রাতে তার চরম পতনের গল্প। আর শ্রোতারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাস্তব জীবনের সাথে এর মিল কতটা গভীর। কিভাবে আজও আমাদের চারপাশের ক্ষমতাশালী মানুষেরা নিজেদের চারপাশে মিথ তৈরি করে, এবং কিভাবে ক্ষমতার পালাবদলে রাতারাতি ইতিহাস বদলে যায়। একদমই। পর্বের শেষে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। খেয়াল করে দেখবেন, মফিজউদ্দিনের বোবা মায়ের কোনো নাম ছিল না, সে চিরকাল নীরব ছিল। অন্যদিকে ইদ্রিস খাঁ ক্ষমতায় এসেই নয়নতারার নাম মুছে দেয়। ইতিহাস সবসময় বিজয়ীদের কণ্ঠস্বরে লেখা হয়, কিন্তু যারা নীরব, যেমন সেই বোবা মা বা পতিতা নয়নতারা, তাদের নীরবতার আড়ালে আসলে কোন সত্যগুলো চিরতরে হারিয়ে যায়? খুব দামি একটা কথা। আমরা প্রতিদিন যে ইতিহাস পড়ি বা শুনি, তার কতটুকু আসল সত্য আর কতটুকু ক্ষমতার জোরে চাপিয়ে দেওয়া ওই জিনের গল্পের মতো কোনো বিভ্রাম? আসলেই এটা ভাবার মতো একটা বিষয়। আমাদের জানা ইতিহাসের পেছনের আসল কারিগর কারা, সেই প্রশ্নটা থেকেই যায়। শ্রোতাদের এই বিষয়টি নিয়ে নিজেরা চিন্তা করার আহ্বান জানিয়ে চমৎকার এই গভীর আলোচনার এখানেই সমাপ্তি টানছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।